আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লেসনটি দেখছেন তাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাদ্রাসার শিক্ষার্থীরা, এডুকেশন হাউস প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেক্সট বুক অনুসারে একাডেমিক ভিডিও লেসন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের দাখিলের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি হইতে। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ফর টুডে বইটির ইউনিট নাম্বার 1 ফাদার অব দ্য নেশন, এই ইউনিটটির আন্ডারে লেসন নাম্বার 2 দ্য টেল অফ হোমকামিং, এই লেসনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের এপিসোডে আমরা আমাদের এই লেসন নাম্বার 2 দ্য টেল অফ হোমকামিং এই লেসনটির বেশ কিছু কোয়েশ্চেনে অ্যান্সার করেছিলাম এবং একটি টেক্সট ছিল, টেক্সটটি সমাপ্ত করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা শুরু করি আমাদের আজকের পাঠ কার্যক্রম। সি, work in pairs. Write on the blank space how you would express this word / phrase in your own language and then make sentences with them. Work in pairs, কাজ করো যুগল ভাবে। Write on the blank space how you would express these words / phrase in your own language and then make sentences with them. Write on the blank space, ফাঁকা স্থানে লিখো how you would express, তুমি কিভাবে এই শব্দগুলো প্রকাশ করবা, these words, এই শব্দগুলো অর ফ্রেজ। ফ্রেজ শব্দ অর্থ কি? বাক্যাংশ। ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায়। অ্যান্ড এবং দেন মেক সেন্টেন্সেস উইথ দ্যাম, এবং এরপরে তুমি তার দ্বারা বাক্য তৈরি করবে। তাহলে বলা হচ্ছে কি, রাইট অন দ্য ব্ল্যাঙ্ক স্পেস হাউ ইউ উড এক্সপ্রেস দোজ ওয়ার্ডস / ফ্রেজ ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন মেক সেন্টেন্সেস উইথ দ্যাম। তোমার নিজের ভাষায় এসব শব্দ বা শব্দগুচ্ছ কিংবা বাক্যাংশ যেভাবে প্রকাশ করবে তা খালি স্থানসমূহতে লিখো। এরপর এগুলো দিয়ে বাক্য তৈরি করো। এখানে বেশ কয়েকটি ফ্রেজ দেওয়া আছে, এই ফ্রেজগুলো আমরা আগে পড়ে নেই, তারপর আমরা এর দ্বারা বিভিন্ন সেন্টেন্স তৈরি করব। প্রথম যে বাক্যটি দেওয়া আছে, বাক্যাংশ ফ্রেজটি দেওয়া আছে, সেটি হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তারপরে বলা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, টু অ্যাওয়েড ব্রেথলেসলি। তারপরে বলা হচ্ছে টু মেক দেয়ার ওয়ে। তারপরে বলা হচ্ছে ইমোশনাল অ্যাফেয়ার্স। তারপর বলা হচ্ছে ইমোনান্স। তারপর বলা হচ্ছে টাচ পোয়েট্রিক। তারপরে বলা হচ্ছে আনবাউন্ডেড জয়, এবং সর্বশেষ বলা হচ্ছে জেনোসাইড। প্রিয় শিক্ষার্থী, এখানে সর্বমোট 9টি ফ্রেজ দেওয়া আছে এবং এই 9টি ফ্রেজকে আমরা ব্যবহার করব এবং এটিকে আমাদের ভাষায় কি বলি তা আমরা বলবো এবং এর দ্বারা আমরা বাক্যাংশ তৈরি করব, সেন্টেন্স তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, চলুন তাহলে আমরা অ্যান্সারটি এভাবে করতে পারি। অ্যান্সার: The way I express the words / phrase in my own language, আমার ভাষায় আমি যেভাবে প্রদত্ত শব্দ বা শব্দগুচ্ছ প্রকাশ করি। প্রথমেটা কি ছিল? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাকে আমরা বলি কি অ্যানাউন্সমেন্ট অফ লিবার্টি, স্বাধীনতার ঘোষণা। এবং তারপরে কি ছিল? তারপরে ছিল ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট শব্দ অর্থ কি?
সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট শব্দ অর্থ সর্বোচ্চ শাস্তি এবং সেটি মৃত্যুদণ্ড। তাহলে ক্যাপিটাল পানিশমেন্টকে আমাদের ভাষায় আমরা বলতে পারি কি ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড। ডেথ সেন্টেন্সকে আমরা ক্যাপিটাল পানিশমেন্টের সামর্থ্যক হিসাবে বলতে পারি। এবং এরপরে কি অ্যাওয়েট ব্রেথলেসলি, আগ্রহ ভরে অপেক্ষা করা, এটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এটিকে আমরা এভাবে করতে পারি টু ওয়েট ফর এনিওয়ান অর এনিথিং ইনগ্রেনলি। এনিথিং ইনগ্রেনলিকে আমরা কি বলি? যে হচ্ছে ওয়েট ব্রেথলেসলি। ওয়েট ব্রেথলেসলি আমরা বলতে পারবো টু ওয়েট ফর এনিওয়ান কিংবা এনিথিং ইনগ্রেনলি। ইনগ্রেনলিকে আমরা বলতে পারি যে কোনো কিছুর জন্য আগ্রহ ভরে অপেক্ষা করাকে। এবং তারপরে দেখি আমরা 4 নম্বরে কি বলা হচ্ছিল? কি 4 নম্বরে বলা হচ্ছিল মেক দেয়ার ওয়ে, টু মেক দেয়ার ওয়ে। এটিকে আমরা কি করতে পারি? এটিকে আমরা হিসেবে জানিটা কি টু মেক দেয়ার ওয়ে, যাওয়াকে আমরা কি বলতে পারি? টু মুভ ফরওয়ার্ড ইউজুয়ালি বাই ফলোয়িং পাথ। পাথ শব্দ অর্থ কি? পথ কিংবা নির্দেশিত যে দিক দিয়ে যেতে হয় সেটি। তাহলে বলা হচ্ছে কি টু মুভ ফরওয়ার্ড ইউজুয়ালি বাই ফলোয়িং পাথ, সাধারণত পথ অনুসরণ করে যাওয়া। এবং তারপরে কি ছিল? তারপরে ছিল ইমোশনাল অ্যাফেয়ার্স, আবেগময় বিষয়। এটিকে আমরা কি বলতে পারি? এটিকে আমরা বলতে পারি কি সেন্টিমেন্টাল ইনসিডেন্ট। সেন্টিমেন্টাল ইনসিডেন্টকে আমরা কি বলতে পারি? ইমোশনাল অ্যাফেয়ার্স। তাহলে ইমোশনাল অ্যাফেয়ার্স শব্দ অর্থ কি? আবেগময় বিষয়। আর সেন্টিমেন্টাল ইনসিডেন্ট শব্দের অর্থ আবেগময় বিষয়। এবং তারপরে দেখি আমরা কি? তারপরে আমরা দেখে নেই ইমিনান্স। ইমিনান্স শব্দ অর্থ হিসাবে আমরা জানি বিশাল, অনেক বড়কে আমরা ইমিনান্স বলি। এবং ইমিনান্সকে আমাদের ভাষায় আমরা প্রকাশ করতে পারি কি গ্রেট, মহান বা বিশালকে আমরা ইমিনান্সের বিপরীতে ইমিনান্সের সামর্থ্যক হিসাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে বলতে পারি গ্রেট শব্দ অর্থ বিশাল, ইমিনান্স শব্দ অর্থ ব্যাপকতা কিংবা বিশাল। এরপরে দেখে নেই আমরা আরেকটি শব্দ, সেটি কি? সেটি ছিল টাচ পয়েট্রিক, কিছুটা কাব্যিক। টাচ পয়েট্রিক শব্দ অর্থ কিছুটা কাব্যিক। টাচ পয়েট্রিককে আমরা বলতে পারি কি আমাদের ভাষায় বলতে পারি সাইলেন্টলি পয়েট্রিক। সাইলেন্টলি পয়েট্রিক শব্দের অর্থ কিছুটা কাব্যিক, টাচ পয়েট্রিক শব্দের অর্থ কিছুটা কাব্যিক। এবং আনবাউন্ডেড জয়, সীমাহীন আনন্দ। এবং সীমাহীন আনন্দকে আমরা কি বলতে পারি? লিমিটলেস ডিলাইট। লিমিটলেস ডিলাইটকেও আমরা সীমাহীন আনন্দ হিসাবে বলতে পারি। এবং সর্বশেষ কি ছিল? সর্বশেষ ছিল জেনোসাইড। জেনোসাইড শব্দ অর্থ কি? গণহত্যা। জেনোসাইডকে আমাদের ভাষায় আমরা বলতে পারি কি ম্যাসাকার। গণহত্যা জেনোসাইড। তাহলে জেনোসাইড হিসেবে আমরা বলতে পারি ম্যাসাকার। ম্যাসাকারও একটি জেনোসাইডের সামর্থক শব্দ। জেনোসাইড শব্দ অর্থ ছিল গণহত্যা, ম্যাসাকার শব্দ অর্থ গণহত্যা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 9টি ফ্রেজের আমাদের ভাষায় আমরা যে এই ফ্রেজগুলো অর্থ প্রকাশ করে সেটি করে দেখালাম। এবার আমরা এই 9টি ফ্রেজ দ্বারা বাক্য তৈরি করব। মেকিং সেন্টেন্স। 1. The Declaration of Independence was essential for the country. দেশটির জন্য স্বাধীনতা ঘোষণা জরুরি ছিল। তাহলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের আমরা এইভাবে সেন্টেন্সটি তৈরি করতে পারি, সেটি হচ্ছে দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ এসেনশিয়াল ফর দ্য কান্ট্রি। দেশটির জন্য স্বাধীনতা ঘোষণা জরুরি ছিল। এবং 2 নম্বরে আমরা সেন্টেন্সে বলতে পারি কি 2 নম্বর সেন্টেন্স ছিল কি ক্যাপিটাল পানিশমেন্ট। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করতে পারি, সেটি হচ্ছে এমনভাবে everyone became happy to know that the criminal was given capital punishment. সবাই জেনে খুশি হলো যে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবং 3 নম্বর ভাবে আমরা এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। 3 নম্বর ছিল কি
ওয়েট ব্রেথলেসলি, এটিকে বলতে পারি দে আর ওয়েট ব্রেথলেসলি টু মিট দেয়ার মিসিং ডটার। তারা তাদের হারানো সন্তানকে, হারানো মেয়েকে দেখা করতে আর হারানো মেয়ের সাথে দেখা করতে আগ্রহ ভরে অপেক্ষা করেছিল। দে আর ওয়েটিং ব্রেথলেসলি টু মিট দেয়ার মিসিং ডটার। তারা তাদের হারানো কন্যার সাথে দেখা করতে আগ্রহ ভরে অপেক্ষা করছিল। এবং 4 নম্বর আমরা কি দেখছিলাম মেড হার ওয়ে, এটিকে আমরা সেন্টেন্স হিসাবে এভাবে ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি। সেটি হচ্ছে শি মেড হার ওয়ে টু হার নেটিভ ভিলেজ ইয়েস্টারডে। হি মেড হার ওয়ে টু হার নেটিভ ভিলেজ ইয়েস্টারডে। সে গতদিন তার গ্রামে গিয়েছিল। এবং 5 নম্বরে আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে কি ইমোশনাল অ্যাফেয়ার্স মে ইনারেন্স ফ্রম ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব থেকে আবেগময় ঘটনা ঘটতে পারে। এবং 6 নম্বরে কি ছিল? 6 নম্বরে আমরা পেয়েছিলাম কি ইমানান্স। ইমানান্স শব্দ অর্থ কি ব্যাপক। ইমানান্সকে আমরা এই ওয়ার্ডটিকে আমরা এভাবে সেন্টেন্সে যুক্ত করে একটি বাক্য তৈরি করতে পারি। সেটি হচ্ছে শি গেটস ইমানান্স প্লেজার্স ফ্রম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। দেশ ভ্রমণ করে সে অনেক আনন্দ পায়। শি গেটস ইমানান্স প্লেজার্স ফ্রম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সে দেশ ভ্রমণ করে অনেক আনন্দ পায়। এবং 7 নম্বর কি ছিল? 7 নম্বরে ছিল টাচ পোয়েট্রিক। টাচ পোয়েট্রিকে সেন্টেন্স এভাবে আমরা তৈরি করতে পারি, হার ওপেনিং স্পিচ ইজ দ্য ফাংশন ওয়াজ আ টাচ পোয়েট্রিক। অনুষ্ঠানে তার প্রারম্ভিক বক্তব্য কিছুটা কাব্যিক ছিল। এবং 8 নম্বরে কি ছিল? আনবাউন্ডেড জয়। এটির দ্বারা আমরা বাক্য এইভাবে তৈরি করতে পারি, সেটি হচ্ছে উই গট আনবাউন্ডেড জয় বাই ডিফেন্ডিং আওয়ার অপোনেন্টস। আমরা আমাদের প্রতিপক্ষকে হারিয়ে অসীম আনন্দ পেলাম। এবং সর্বশেষে কি ছিল? সর্বশেষে ছিল জেনোসাইডস। জেনোসাইডস নিয়ে আমরা বাক্য এইভাবে তৈরি করতে পারি, সেটা হচ্ছে দ্য মিলিটারি লিডার্স ওয়ার এক্সকিউজড বাই জেনোসাইড। সামরিক নেতৃবৃন্দ গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ফ্রেজ কিংবা ওয়ার্ডসের দ্বারা গঠিত সেন্টেন্স সমূহ। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা তাহলে আমাদের পরের পার্টে চলে যাই। পরের পার্টে বলা হচ্ছে কি? পরের পার্টে বলা হচ্ছে ডি, টক অ্যাবাউট দ্য কোয়েশ্চেনস। নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট মেড বঙ্গবন্ধু সো বোল্ড হোয়াইল ইন দ্য প্রিজন? কারাগারে থাকাকালীন সময়ে কোন বিষয় বঙ্গবন্ধুকে এত নির্ভীক করে তুলেছিল? এবং 2 নম্বর কোয়েশ্চেনে কি ছিল? 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হাউ ডিড টাইম চেঞ্জ ইন বঙ্গবন্ধু লাইফ উইদিন দ্য 9 months ইন আ পাকিস্তানি প্রিজনস? পাকিস্তানের কারাগারে 9 মাস কারাভোগের সময় কিভাবে বঙ্গবন্ধু জীবনের পরিবর্তন নিয়ে এলো? পাকিস্তানে একটি কারাগারে 9 মাস কারাভোগের মধ্যে সময় কিভাবে বঙ্গবন্ধু জীবনে পরিবর্তন নিয়ে এলো? এবং 3 নম্বর কোয়েশ্চেনে কি ছিল? 3 নম্বর কোয়েশ্চেনে ছিল হাউ ডিড লন্ডন ওয়েলকাম বঙ্গবন্ধু? লন্ডন কিভাবে বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছিল? এবং 4 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট বঙ্গবন্ধু ওয়াজ এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ রিলিভড from long anxiety in London? Why not? তুমি কি এই বিবৃতির সাথে একমত পোষণ করো যে বঙ্গবন্ধু লন্ডনে উৎফুল্ল তথা দীর্ঘ উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত ছিল? কেন নয়? প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনগুলো অ্যান্সার হিসেবে আমরা এইভাবে করতে পারি, সেটি হচ্ছে অ্যান্সার। Question number 1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান knew nothing would stop the Bengalis to achieve independence and
This fact made him so bold while he was in prison. এক নম্বর কোশ্চেনের অ্যান্সারে তাহলে এটি আমরা বলতে পারি, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান knew nothing would stop the Bengalis to achieve independence, and this fact made him so bold while he was in the prison. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন স্বাধীনতা অর্জন করতে বাঙালিদের কোনো কিছুই দাবিয়ে রাখতে পারবে না, আর এই বিষয়টি কারাগারে থাকাকালীন সময় তাকে এত নির্ভীক করে তুলেছিল। এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা এটি বলতে পারি, 9 months earlier বঙ্গবন্ধু was brought to Pakistan as a prisoner with little hope to return, but now he was free to go home. Thus, time brought change in his life within the 9 months in a Pakistani prison. এখানে আমরা কি বললাম, এখানে আমরা এভাবে লিখলাম কি, সেটা হচ্ছে 9 months earlier, 9 মাস পূর্বে বঙ্গবন্ধু was brought to Pakistan, বঙ্গবন্ধুকে পাকিস্তানে আনা হয়েছিল as a prisoner with little hope to return, স্বদেশ প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা না নিয়ে বঙ্গবন্ধুকে 9 মাস আগে পাকিস্তানে বন্দী হিসেবে আনা হয়েছিল। বাট নাও হি ওয়াজ ফ্রি টু গো হোম, কিন্তু এখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করতে মুক্ত। দাস টাইম ব্রট চেঞ্জ ইন হিজ লাইফ উইদিন দ্য 9 months ইন আ পাকিস্তানি প্রিজন। এভাবে পাকিস্তানে একটি কারাগার 9 মাসে বঙ্গবন্ধুর কারাভোগকালীন সময় তার জীবনে পরিবর্তন নিয়ে আসলো। Answer 3. London welcomed Bangabandhu grandly. News of Bangabandhu's arrival in London spread quickly. Journalists, the general public, British officials and politicians and Bengalis residents in the city rushed in Hotel Clarence. News bulletins on the BBC and other media organizations made note of the Bangabandhu's arrival in their headlines. এখানে আমরা কি বললাম, এখানে বললাম লন্ডন ওয়েলকামড বঙ্গবন্ধুস গ্র্যান্ডলি, লন্ডন বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্বাগত জানালো। নিউজ অব বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি, লন্ডনে বঙ্গবন্ধু আগমনের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিকস, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড politicians and Bengalis residents in the city rushed in Hotel Clarence. সাংবাদিক, সাধারণ মানুষ, ব্রিটিশ কর্মকর্তা ও রাজনীতিবিদ এবং নগরের বাঙালির অভিবাসীরা দ্রুত হোটেল ক্লারিজেন্সে ছুটে গেলেন। তারপরে কি বলা হচ্ছিল, নিউজ বুলেটিনস on the BBC and other media organization made note of the Bangabandhu's arrival in their headlines. BBC সংবাদ বুলেটিন অন্যান্য গণমাধ্যমগুলো বঙ্গবন্ধুর আগমনের খবর শিরোনামে তুলে ধরে। এবং 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা এভাবে বলতে পারি, সেটি হচ্ছে yes, I agree with the statement that Bangabandhu was excited as well as relieved from long anxiety in London. It is because his opening words at the crowded news conference that evening at Clarence was a touch poetic. Besides, he expressed the unbound joy of freedom achieved by his people in an epic
লিবারেশন স্ট্রাগল। এখানে 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা কি বললাম? 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা বললাম ইয়েস, I agree with the statement that Bangabandhu was excited as well as relieved from long anxiety in London. Yes, হ্যাঁ, I agree with the statement, আমি এই বিবৃতিটির সঙ্গে একমত, that যে বঙ্গবন্ধু was excited, বঙ্গবন্ধু কি করেছিলেন? বঙ্গবন্ধু উৎফুল্ল ছিলেন, as well as relieved from long anxiety in London, বঙ্গবন্ধু লন্ডনে উৎফুল্ল তথা দীর্ঘ উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হলেন। It is because his opening words at the crowded news conference that evening at Clarence was a touch poetic. সেদিন সন্ধ্যায় ক্লারিজেন্সে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তার প্রারম্ভিক বক্তব্য কিছুটা কাব্যিক ছিল। Besides, he expressed the unbounded joy of freedom achieved by his people in an epic liberation struggle. এছাড়া তিনি বীরত্বপূর্ণ মুক্তি সংগ্রামে সাধারণ মানুষের মাধ্যমে অর্জিত ও স্বাধীনতায় অসীম আনন্দ প্রকাশ করেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই 4টি কোয়েশ্চেনের অ্যান্সার। চলুন আমরা আমাদের পরের পাঠ শুরু করি। Read the following text by the same author that describe Bangabandhu's few more hours of journey towards home. তে বলা হচ্ছে কি, read the following text by the same author that describe Bangabandhu's few more hours for journey towards home. একই লেখকের মাধ্যমে লেখা নিচের পাঠ্যাংশটি পড়ো, যাতে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার সফর সংক্রান্ত কয়েক ঘন্টা বেশি সময়ের বিবরণ দেওয়া আছে। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিম্নলিখিত পাঠ্যাংশটি পড়ো, বাই দ্য সেম অথর দ্যাট ডিসক্রাইব বঙ্গবন্ধুস ফিউ মোর আওয়ার্স অফ জার্নি টুয়ার্ডস হোম। একই লেখকের মাধ্যমে লেখা নিচের পাঠ্যাংশটিকে পড়ো, যাতে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার সফর সংক্রান্ত কয়েক ঘন্টার বেশি সময়ের বিবরণ দেওয়া আছে। টেক্সট, মূল পাঠ। বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা অন দ্য 9th January evening in 1972. বঙ্গবন্ধু 1972 সালে 9 জানুয়ারি সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করলেন। বঙ্গবন্ধু লেফট লন্ডন, বঙ্গবন্ধু লন্ডন ত্যাগ করলেন, ফর ঢাকা, ঢাকার উদ্দেশ্যে, অন দ্য 9th January 9 জানুয়ারি, ইভিনিং সন্ধ্যায়, ইন 1971। বঙ্গবন্ধু 1972 সালে 9 জানুয়ারি সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করলেন। অন দ্য ওয়ে হি উড স্টপ ওভার ইন দিল্লি, পথিমধ্যে তিনি দিল্লিতে যাত্রা বিরতি করলেন। হি ওয়াজ ওয়েলকামড অ্যাট দিল্লি পালাম এয়ারপোর্ট ইন দ্য মর্নিং অফ 10th January by President ভিপি গিরি, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Rai, and the Chief of the Indian Armed Forces. এখানে বলা হলো he was welcomed at Delhi Palam Airport in the morning of 10th January by President ভিপি গিরি, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Rai, and the Chief of the Indian Armed Forces. 10 জানুয়ারি সকালে
তাকে দিল্লির পালাম বিমানবন্দরে প্রেসিডেন্ট ভিপি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান কর্তৃক স্বাগত জানানো হয়। বঙ্গবন্ধু stayed in Delhi for about 2 hours. During this time, he addressed a public rally and mesmerized everyone. এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু stayed in Delhi for about 2 hours. বঙ্গবন্ধু দিল্লিতে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন। ডিউরিং দিস টাইম, এই সময়ের মধ্যে হি অ্যাড্রেসড আ পাবলিক র্যালি অ্যান্ড মেসমারাইজ এভরিওয়ান। এই সময়কালে তিনি একটি জনসমাবেশের উদ্দেশ্যে ভাষণ দেন এবং সকলকে মোহিত করেন। দেয়ার হি wholeheartedly thanked Mr. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. এখানে বলা হচ্ছে there he wholeheartedly thanked Mrs. Gandhi, the people and the politicians of the India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. এই ভাষণে তিনি মিসেস গান্ধী, ভারতীয় জনগণ এবং রাজনীতিবিদদেরকে বাংলাদেশ এবং তার 1 কোটি শরণার্থীকে সাহায্য করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। Then it was on the Dhaka. There millions of people had begun to crowd en route that their leaders would pass and the racecourse Maidan where the leader would deliver a speech before going home. Then it was on to Dhaka, where millions of people had begun to crowded the route that their leaders would pass and the racecourse Maidan where the leader would deliver a speech before going home. এরপর ঢাকার কথা। Then it was on the Dhaka. এরপর ঢাকার কথা। There millions of people had begun to crowded the route. যেখানে লাখ লাখ মানুষ তাদের নেতার গমনের পথ ধরে আসে। crowded the route that their leader would pass, যেখানে তাদের নেতা আসবেন, and the racecourse ময়দান এবং রেসকোর্সের ময়দানে where the leader would deliver a speech before going home, যেখানে তাদের প্রাণপ্রিয় নেতা বাসায় যাওয়ার আগে বক্তৃতা প্রদান করবেন, ভাষণ প্রদান করবেন। এখানে বলা হচ্ছে কি এরপর ঢাকার কথা। তাহলে প্রথমে কি হলো, লন্ডন থেকে তিনি ইন্ডিয়াতে আসলেন, 2 ঘন্টা সময় দিলেন, সেখানে তিনি একটি জনসমাবেশে ভাষণ দিলেন এবং ইন্ডিয়াতে পালাম বিমানবন্দরে বঙ্গবন্ধুকে সে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর সশস্ত্র বাহিনীর প্রধান এবং পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ তাকে স্বাগত জানান। এরপরে তিনি 2 ঘন্টা দিল্লিতে অবস্থান করেন, একটি জনসভায় ভাষণ দেন এবং বিশেষ করে মিসেস গান্ধী এবং ইন্ডিয়ার সমস্ত জনগণ এবং পলিটিশিয়ানকে ধন্যবাদ দেন। কারণ ইন্ডিয়া যেভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে সমর্থন এবং আমাদের শরণার্থীদের যে সহযোগিতা করেছে, এই জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ দেন। এরপরের কথা বলা হচ্ছে, এরপরে ঢাকার কথা, যেখানে where millions of people had begun to crowded the route that their leader would pass and the racecourse ময়দান where the leader would deliver a speech before going home. এরপরে ঢাকার কথা, যেখানে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধু আসার পথে অপেক্ষা করে আছে এবং রেসকোর্স ময়দানে অপেক্ষা করে আছে, যেখান দিয়ে বঙ্গবন্ধু আসবেন। তেজগাঁ বিমানবন্দর দিয়ে তিনি আসেন। তেজগাঁ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত পুরোটা রাস্তা লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যায় এবং তারা কি করবে, তাদের নেতাকে দেখার জন্য
ছিল, সবাই অপেক্ষা করতেছিল এবং নেতাও এদিক দিয়ে আসে রেসকোর্সের ময়দানে ভাষণ দেবেন তার বাসায় যাওয়ার আগে। এটি সম্পর্কে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে অন দ্য টারমাক অ্যাট তেজগাঁ এয়ারপোর্ট soldiers of the Indian Army and the Mukti Bahini were on standby to present President with a guard of honor. On the tarmac at Tezgah Airport, soldiers of the Indian Army and the Mukti Bahini were on standby to present Bangladesh President with a guard of honor. তেজগাঁ বিমানবন্দরে তেজগাঁর বিমানবন্দরে টারমাকে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনীর সদস্যরা বাংলাদেশের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। মেম্বার্স অব দ্য ওয়ার্ক টাইম ক্যাবিনেট ওয়েটেড দ্য উইন্টার সান অ্যাজ ডিড আ হোর্ড অফ নিউজম্যান। যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ শীতের সূর্য মাথায় নিয়ে অপেক্ষমান ছিলেন। সামটাইম আফটার 1:30 PM দ্য কমেন্ট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল টু বঙ্গবন্ধু বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ল্যান্ডেড ইন ঢাকা। এখানে বলা হচ্ছে সামটাইমস আফটার 1:30 PM দ্য কমেন্ট এয়ারক্রাফট মেড available to Bangabandhu by the British government landed in Dhaka. 1:30 কিছু সময়ের পর ব্রিটিশ সরকার প্রদত্ত কমেট বিমানটি বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকায় অবতরণ করেন। সামটাইম আফটার 1:30 PM 1:30 কিছু সময় পর দ্য কমেট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল দেখা দিল কি টু বঙ্গবন্ধু সহ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ল্যান্ডেড ইন ঢাকা। ব্রিটিশ সরকারের দেওয়া কমোড বিমানটি বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকায় অবতরণ করলেন। কখন করলেন? 1:30 কিছু সময় পর। অ্যাজ সুন অ্যাজ আ ডোরস অফ দ্য এয়ারক্রাফট ওপেন্ড বঙ্গবন্ধু অ্যাপিয়ার্ড। এখানে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য ডোরস অফ দ্য এয়ারক্রাফট ওপেন, বিমানের দরজাটি খোলা মাত্র বঙ্গবন্ধু অ্যাপিয়ার্ড, বঙ্গবন্ধুকে দেখা গেল। ইট ওয়াজ ক্লিয়ার, এটি পরিষ্কার যে হি হ্যাড লস্ট ওয়েট, তিনি ওজন হারিয়েছেন ডু টু ইমপ্রিজমেন্ট ফর নিয়ারলি 10 months ইন আ পাকিস্তানি প্রিজন। প্রায় 10 মাস পাকিস্তানের কারাগারে কাটানোর ফলে তার ওজন কমে গিয়েছিল। আ বিগ স্মাইল অ্যাপিয়ার্ড টু হিজ ফেস অ্যাজ হি সুইপড ব্যাক হিজ হেয়ার উইথ হিজ রাইট হ্যান্ড। আ বিগ স্মাইল অ্যাপিয়ার্ড অন হিজ ফেস অ্যাজ হি সুইপড ব্যাক হিজ হেয়ার উইথ হিজ রাইট হ্যান্ড। ডান হাতে তার চুলগুলো পিছনে সরিয়ে দেওয়াতে তার মুখমণ্ডলে এক বিশাল হাসি দেখা গেল। প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড অ্যান্ড বেরিড হিজ হেড ইন হিজ লিডার্স চেস্ট। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড, তিনি সামনে এগিয়ে আসলেন, অ্যান্ড বারিড হিজ হেড ইন হিজ লিডার্স চেস্ট। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সামনে এগিয়ে আসলেন এবং তিনি তার মাথাটি বঙ্গবন্ধুর বুকে রাখলেন। তারপরে বলা হচ্ছে বোথ ম্যান ব্রক ডাউন, দুইজন ব্যক্তি কান্নায় ভেঙে পড়ল। এখানে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে দেয়ার টাইস সুন লিড টু ময়েস্ট আইস ইন নিয়ারলি এভরিওয়ান এলস প্রেজেন্ট অ্যারাউন্ড দ্যাম। তাদের অশ্রু শীঘ্রই তাদের চারদিকে উপস্থিত প্রায় সকলকেই কাঁদালো। ওয়ান্স দ্য ফর্মালিটিস অ্যাট দ্য এয়ারপোর্ট ওয়ার কমপ্লিট, দ্য ফাদার অফ দ্য নেশন ক্লেমড অন আ board of an open truck with the
Mujibnagar government figures and the student leaders crowding around him. He headed for the race course. এখানে কি বলা হচ্ছে, once the formalities at the airport were complete, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করা হলে the father of the nation came on a board of an open truck with the Mujibnagar government figures and the student leaders crowding around him. বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ হলে জাতির পিতা মুজিবনগর সরকারের নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ সহ একটি খোলা ট্রাকে উঠলেন। হি হেডেড ফর দ্য রেস কোর্স, তিনি রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে এগিয়ে চললেন। দ্য 2 miles স্ট্রেংথ অফ রোড, 2 মাইলের দীর্ঘ রাস্তা উড টেক দ্য প্রসেশন অলমোস্ট 3 hours টু কাভার, 2 মাইলে বিস্তৃত সড়কটি যেতে বিশাল শোভাযাত্রাটির প্রায় 3 ঘন্টা সময় লাগলো। অ্যাট দ্য রেস ক্রস, বঙ্গবন্ধু উইপড রিমেম্বারিং দ্য স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিস হ্যাড মেড ইন দ্য ওয়ার এগেনস্ট পাকিস্তান। রেসকোর্স ময়দানে, এখানে বলা হচ্ছে কি, অ্যাট দ্য রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উইপড, বঙ্গবন্ধু কেঁদে ফেললেন, রিমেম্বারিং স্মরণ করে, দ্য স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিস হ্যাড মেড ইন দ্য ওয়ার এগেনস্ট পাকিস্তান। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাঙালিদের ত্যাগের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। হি টোল্ড হাউ দ্য মিলিটারি জায়েন্টা হ্যাড ট্রাইড টু ইন্টিমেট হিম ডিউরিং দ্য ট্রায়াল। He told how the military junta had tried to intimidate him during his trial. তিনি বললেন কিভাবে সামরিক জান্তা তাকে বিচারের সময় তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। He said, I told them I am a Bengali and a Muslim who only dies once. I would walk the gallows with head held high. He told how the military junta had tried to intimidate him during his trial. তিনি বললেন কিভাবে সামরিক জান্তা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল বিচারের সময়। He said, I told them I am a Bengali and a Muslim who only dies once. তিনি বললেন, আমি তাদেরকে বলেছিলাম আমি বাঙালি এবং আমি একজন মুসলিম যে একবার মাত্র মারা যাবে। I would walk the gallows with head held high. আমি ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে যাব। The father of nation remarked, the Bengali had become the golden children of the golden Bengal. জাতির পিতা মন্তব্য করলেন, বাঙালিরা সোনার বাংলার সোনার ছেলে পরিণত হয়েছে। কোটিং দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, হু ওয়ান্স হ্যাড কমপ্লেইনড দ্যাট দ্য পিপল অফ বেঙ্গল হ্যাড রিমেইনড মোর বাঙালি বাট ওয়ার ইয়েট টু বিকেম ট্রু হিউম্যান বিইং। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃত করে তিনি বলেন, যিনি একদা অভিযোগ করেছিলেন কি বাংলার মানুষ শুধু বাঙালি হয়ে গেল কিন্তু এখনো সত্যিকারের মানুষ হলো না। মুজিব টোল্ড দ্য জুবিল্যান্ট ক্রাউড দ্যাট দ্য পোয়েট হ্যাড বিন প্রুভড রং। কাম ব্যাক ও পোয়েট, হি intoned dramatically, and see how your Bengalis are today transformed into earthly men. এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একদা কি বলেছিলেন, যে যিনি একদা অভিযোগ করেছিলেন কি বাঙালি শুধু বাঙালি হয়ে গেল কখনো মানুষ হলো না। এটি ইয়েকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কি বলেন, আনন্দে উৎফুল্ল জনতার উদ্দেশ্যে তিনি কি করলেন, তিনি আনন্দ উৎফুল্ল জনতার উদ্দেশ্যে বললেন যে কবি ভুল প্রমাণিত হয়েছে। কাম ব্যাক ও পোয়েট, হি intoned dramatically, and see
হাউ ইউর বাঙালি আর টুডে ট্রান্সফর্মড ইন্টু ওয়েলথলি মেন। হে কবি, ফিরে আসুন। তিনি নাটকীয়ভাবে উচ্চারণ করলেন যে, দেখে যান কিভাবে আপনার বাঙালিরা আজ যোগ্য মানুষে রূপান্তরিত হয়েছে। মোমেন্টস লেটার, কিছু সময় পর, অ্যাজ ডাস্ক অ্যান্ড উইন্টার হাজ সেটেল ওভার ঢাকা, কিছু সময় পর অন্ধকার ও শীতের কুয়াশা ঢাকা শহরের উপর ছড়িয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক টু হিজ ফ্যামিলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের উদ্দেশ্যে রওনা হলেন। হু হ্যাড বিন ওয়েটিং ফর হিম অ্যাট দ্য হাউস ইন ধানমন্ডি রোড নাম্বার 32, where they had been kept under house arrest by the Pakistani army throughout the course of the war of liberation. কিছু সময় পর অন্ধকার এবং শীতের কুয়াশা ঢাকা শহরের উপর ছড়িয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের উদ্দেশ্যে রওনা করেন 32 নম্বর সড়কে। তার পরিবার ধানমন্ডি 32 নম্বর সড়কে অপেক্ষা করেছিল, যে বাড়িতে তারা পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা কি ছিল, পুরো স্বাধীনতা যুদ্ধের সময় নজরবন্দিতে ছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আমাদের আজকের পার্ট। এর পরে অংশগুলো আমরা আমাদের সামনের ভিডিওটিতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, রিড লার্ন লিড পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের এই পর্বে পড়তেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত অসমাপ্ত আত্মজীবনী বইটি হইতে। প্রিয় শিক্ষার্থী, শুরু করি আজকের পর্ব। গত পর্বে বলা হচ্ছিল যে একটি ঘটনা, যে ঘটনার কারণে যে শেখ পরিবার অনেক বড় একটা ঝামেলায় পড়ে যায়। একটি হত্যা মামলা তাদের উপর দায়ের করা হয় এবং মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়, এবং এই হত্যা মামলায় তাদের নিম্নকোর্টে সকলেরই সাজা হয়ে যায়। তারা যখন হাইকোর্টে আপিল করে এবং হাইকোর্ট থেকে নতুন করে যখন ইনকোয়ারি করা হয়, তখন সিআইডি অফিসার এটি পরিপূর্ণভাবে ইনকোয়ারি করেন এবং ছদ্মবেশ ধারণ করে তিনি মূল ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হন। এরপরে বলা হচ্ছে, শেখরা মুক্তি পেল আর ওদের যাবজ্জীবন জেল হলো। শেখরা মামলা থেকে বাঁচল, কিন্তু সর্বশান্ত হয়েই বাঁচল। ব্যবসা নাই, জমিদারি শেষ, সামান্য তালুক ও খাস জমি। শেখ বংশ বেঁচে রইল শুধু খাস জমির জন্য। এদের বেশ কিছু খাস জমি ছিল, আর বাড়ির আশপাশ দিয়ে কিছু জমি নিষ্কর ছিল। খেয়ে পড়ার কষ্ট ছিল না বলে বাড়িতে বসে আমার দাদার বাবা চাচারা পাশা খেলে দিন কাটাতেন। সকলেই দিনভর দাবা আর পাশা খেলতেন। খাওয়া ও শোয়া এই ছিল কাজ। এরা ফার্সি ভাষা জানতেন এবং বাংলা ভাষার উপরও দখল ছিল। রেনুর দাদা আমার দাদার চাচাতো ভাই। তিনি তার জীবনী লিখে রেখে গিয়েছিলেন সুন্দর বাংলা ভাষায়। রেনু ও তার কয়েকটা পাতা পেয়েছিল যখন তার দাদা সমস্ত সম্পত্তি রেনু ও তার বোনকে লিখে দিয়ে যান তখন। রেনুর বাবা মানে আমার শ্বশুর ও চাচা তার বাবার সামনেই মারা যান। মুসলিম আইন অনুযায়ী রেনু তার সম্পত্তি পায় না। রেনুর কোনো চাচা না থাকার জন্য তার দাদা সম্পত্তি লিখে দিয়ে যান। আমাদের বংশের অনেক ইতিহাস পাওয়া যেত যদি তার জীবনীটা পেতাম, কিন্তু কে বা কারা সেটা গায়েব করছে বলতে পারবো না, কারণ অনেক কথা বের হয়ে যেতে পারে। রেনু অনেক খুঁজেছে, পায় নাই। এরকম আরও অনেক ছোটোখাটো গল্প আছে, কতটা সত্য আর কতটা মিথ্যা বলতে পারি না। যাই হোক, শেখদের দুর্দিন আসলেও তারা ইংরেজদের সহ্য করতে পারত না। ইংরেজকে গ্রহণ করতে না পারায় এবং ইংরেজি না পড়ায় তারা অনেক পিছনে পড়ে গেল। মুসলমানদের সম্পত্তি ভাগ হয় অনেক বেশি। বংশ বাড়তে লাগলো, সম্পত্তি ভাগ হতে শুরু করলো। দিন দিন আর্থিক অবস্থাও খারাপের দিকে চলল। তবে বংশের মধ্যে দু একজনের অবস্থা ভালোই ছিল।
আমার দাদাদের আমল থেকে শেখ পরিবার ইংরেজি লেখাপড়া শুরু করলো। আমার দাদার অবস্থা খুব ভালো ছিল না, কারণ দাদারা 3 ভাই ছিলেন, পরে আলাদা আলাদা হয়ে যান। আমার দাদার বড় ভাই খুব বিচক্ষণ লোক ছিলেন, তিনি দেশের বিচার আচার করতেন। আমার দাদা হঠাৎ মৃত্যুবরণ করেন। আমার বড় চাচা এন্ট্রান্স পাশ করে মারা যান। আমার আব্বা তখন এন্ট্রান্স পড়েন। ছোট ছোট ভাই বোন নিয়ে আমার আব্বা মহাবিপদের সম্মুখীন হন। আমার দাদার বড় ভাইয়ের কোনো ছেলে ছিল না, 4 মেয়ে ছিল। আমার বাবার সাথে তার ছোট মেয়ের বিবাহ দেন এবং সমস্ত সম্পত্তি আমার মাকে লিখে দেন। আমার নানার নাম ছিল শেখ আব্দুল মজিদ, আমার দাদার নাম শেখ আব্দুল হামিদ, আর ছোট দাদার নাম শেখ আব্দুর রশিদ। তিনি পরে ইংরেজদের দেওয়া খান সাহেব উপাধি পান। জনসাধারণ তাকে খান সাহেব বলেই জানতেন। আমার আব্বার অবস্থা কিছুটা পরিবর্তন হলেও 2 চাচার লেখাপড়া, ফুপুদের বিবাহ সমস্ত কিছুই তার মাথার উপর এসে পড়ল। বাধ্য হয়ে তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরির অন্বেষণে বের হলেন। মুসলমানদের তখনকার দিনে চাকরি পাওয়া খুবই দুষ্কর ছিল। শেষ পর্যন্ত দেওয়ানি আদালতে একটা চাকরি পান। পরে তিনি সেরাস্তাদার হয়েছিলেন। যেদিন আমি ম্যাট্রিক পাশ করে কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যাই, আমার আব্বাও সেই দিন পেনশন নিয়ে বাড়ি চলে যান। একটা ঘটনা লেখা দরকার, নিশ্চয় অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। রেনুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে, কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের 2 বোনকে লিখে দিয়ে যাব। রেনুর দাদা আমার আব্বার চাচা। মুরব্বির হুকুম মানার জন্য রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হলো। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে। তখন কিছুই বুঝতাম না। রেনুর বয়স তখন বোধ হয় 3 বছর হবে। রেনুর যখন 5 বছর বয়স তখন তার মা মারা যান। একমাত্র রইল তার দাদা। দাদাও রেনুর 7 বছর বয়সে মারা যান। তারপর সে আমার মার কাছে চলে আসে। আমার ভাই বোনদের সাথেই রেনু বড় হয়। রেনুর বড় বোনেরও আমার এক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়। এরা আমার শ্বশুর বাড়িতেই থাকলো, কারণ আমার ও রেনুর বাড়ির দরকার নাই। রেনুদের ঘর আমাদের ঘর পাশাপাশি ছিল, মাঝে মাত্র 2 হাত ব্যবধান। অন্যান্য ঘটনা আমার জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের বই পাঠের মধ্যে আজকের পর্বটা এইটুকের মধ্যে সীমাবদ্ধ ছিল। চলুন আমরা একটু রিভিউ করে নেই, একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি যে এইটুকের মধ্যে কি কি ঘটনা বলা হচ্ছে। বলা হচ্ছে শেখরা মামলা থেকে মুক্তি পেল এবং কাজী বংশের যারা সিরাজউদ্দৌলা কাজীকে হত্যা করেছিল 3 ছেলে এবং মেয়ে, তাদের যাবজ্জীবন জেল হলো। শেখরা মামলা থেকে বাঁচল, কিন্তু সর্বশান্ত হয়েই বাঁচল। তাদের তখন ব্যবসা শেষ, ব্যবসা নাই, জমিদারি নাই, সামান্য কিছু তালুক ও খাস জমি। শেখ বংশরা খাস জমির জন্যই বেঁচে রইল। এদের বেশ কিছু খাস জমি ছিল, আর বাড়ির আশপাশে কিছু নিষ্কর জমি ছিল। খেয়ে পড়ার কোনো কষ্টই ছিল না বলে বঙ্গবন্ধু দাদার বাবা চাচারা পাশা খেলে দিন কাটাতেন। সকলে দিনভর দাবার পাশা খেলতেন। খাওয়া দাওয়া আর শোয়া এই ছিল তাদের কাজ। তখন তাদের খাওয়া পড়ার কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের জমিদারি ব্যবসা এগুলো তখন তাদের কিছুই ছিল না। কিন্তু তাদের কি ছিল, তারা যেহেতু জমিদার ছিলেন,
সেহেতু তাদের নিজস্ব কিছু খাস জমি ছিল, কিছু বাড়ির আশপাশে নিষ্কর ভূমি ছিল, যেখানে উৎপাদিত ফসল তাদের খাওয়া পড়ার কোনো সমস্যা হয় নাই। এবং এই জন্য কী করতেন, বঙ্গবন্ধুর দাদার বাবা চাচারা সবসময় দাবা খেলে, পাশা খেলে এবং শুয়ে বসে তাদের সময়গুলো কাটত। তারপর কি বলা হচ্ছে, তারা সকলে কি জানতেন, তারা সকলে ফার্সি ভাষা অনেক ভালো জানতেন এবং বাংলা ভাষার উপরও অনেক ভালো দক্ষতা ছিল। এখানে বলা হচ্ছে একটি ঘটনার কথা, রেনুর দাদা আমার দাদার চাচাতো ভাই কি করেছিলেন, তিনি তার জীবনী সুন্দর করে বাংলা ভাষায় লিখে গিয়েছিলেন এবং রেনু তার কয়েকটি যে ভাষায় যে খাতায় লিখেছিলেন সে খাতায় কয়েকটি পেজ পায়, কিন্তু পুরো জীবনী গ্রন্থটা আর পাওয়া যায় নাই। এটি পাওয়া গেলে অনেক ঘটনা জানা যেত ওনাদের বংশ সম্পর্কে, ওনাদের পূর্বপুরুষের ঘটনাগুলো সম্পর্কে। তারপর বলা হচ্ছে কি, রেনুর বাবা, বঙ্গবন্ধু সহধর্মিণী রেনুর বাবা মানে বঙ্গবন্ধুর শ্বশুর এবং শ্বশুরের ভাই চাচা, তাহলে বঙ্গবন্ধুর শ্বশুর এবং বঙ্গবন্ধুর চাচা শ্বশুর দুজনেই তার বাবার সামনেই মারা যান, মানে রেনুর দাদার সামনে তার বাবা এবং চাচা মারা যান। এরপরে কি হয়ে যায়, এরপরে হয়ে যায় মুসলিম শরিয়া অনুযায়ী হচ্ছে কন্যা সন্তানরা কোনো সম্পদ পায় না। এই জন্য রেনুর দাদা আর কোনো চাচা না থাকার কারণে, অন্য কোনো সন্তান না থাকার কারণে রেনুর দাদা রেনু এবং তার বোনকে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান। আর আরেকটা বিষয় এখানে, সেটি হচ্ছে যাই হোক, এই সময়ে পরে দেখা যায় যে শেখদের দুর্দিন শুরু হয়ে গেলেও তারা তখনও ইংরেজদের সহ্য করতে পারত না। ইংরেজকে সহ্য করতে না পারা এবং ইংরেজি না শেখার কারণে তারা অনেকটা পিছিয়ে পড়ল এবং তারা তাদের যে খাস জমি, যে নিষ্কর কিছু ভূমি ছিল যেগুলোর উপর ডিপেন্ডেবল হবার কারণে তাদের আর্থিক কোনো সমস্যা হয়নি, সেই সম্পদগুলোও কি হলো, আস্তে আস্তে ভাগ হতে শুরু করলো। কেননা মুসলিমদের সম্পদ অনেক বেশি ভাগ হয়, মুসলিমদের সম্পদ ছেলে মেয়ে সবাই পায় এবং এই জন্য মুসলিমদের সম্পদ যখন অনেক বেশি ভাগ হওয়া শুরু করলো তখন তাদের বংশের সকলের অবস্থা দিনকে দিন একটু খারাপ হওয়া শুরু হলো। এবং তারপরও দু একজনের অবস্থা যথেষ্ট ভালো ছিল। তাহলে টুঙ্গিপাড়া শেখ বংশের যখন খারাপ অবস্থা ছিল তখনও দু একজনের অবস্থা অনেকটা ভালো ছিল। তারপর বলা হচ্ছে আমার দাদার আমল থেকে, মানে বঙ্গবন্ধুর দাদার আমল থেকে শেখ পরিবার আবার কি শুরু করলো, ইংরেজি পড়াশোনা শুরু করলো, ইংরেজি লেখাপড়া শুরু করলো। আমার দাদার অবস্থা ভালো ছিল না, মানে বঙ্গবন্ধুর দাদার অবস্থা ভালো ছিল না, কারণ দাদারা 3 ভাই ছিলেন, পরে আলাদা আলাদা হয়ে যান এবং 3 ভাইয়ের মধ্যে দাদার বড় ভাই খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি দেশের বিচার আচার করতেন। আবার বঙ্গবন্ধু দাদা কি করেন, হঠাৎ করে মারা যান। আর হচ্ছে বঙ্গবন্ধুর যে বড় চাচাও এন্ট্রান্স পাস করে মারা যান। তখন বঙ্গবন্ধুর বাবা কি পড়েন, এন্ট্রান্সে পড়াশোনা করেন। ছোট ছোট ভাই বোন নিয়ে বঙ্গবন্ধুর বাবা তখন মহা বিপদে পড়েন। আবার বঙ্গবন্ধুর দাদার বড় ভাই, যিনি অনেক বেশি বিচক্ষণ ছিলেন, এলাকার মানে সব বিচার আচার যিনি করতেন, তার কোনো ছেলে ছিল না, তার কোনো ছেলে সন্তান ছিল না, 4 মেয়ে ছিল। তো বঙ্গবন্ধুর বাবার সঙ্গে তার ছোট মেয়ের বিয়ে দেন এবং সমস্ত সম্পত্তি বঙ্গবন্ধুর মাকে লিখে দিয়ে যান। তো বঙ্গবন্ধুর হচ্ছে দাদার যে বড় ভাই, বঙ্গবন্ধু যিনি হচ্ছেন নানা, তার নাম ছিল কি, শেখ আব্দুল মজিদ। আর বঙ্গবন্ধুর দাদার নাম কি ছিল, শেখ আব্দুল হামিদ। আর বঙ্গবন্ধুর ছোট দাদা যে ছিল তার নাম ছিল শেখ আব্দুল রশিদ। তাহলে বলা হচ্ছে শেখ আব্দুল মজিদ অনেক বেশি বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, তিনি দেশের আচার বিচার সবই করতেন। তার কোনো পুত্র সন্তান ছিল না, তার 4টা মেয়ে ছিল এবং
এই 4 মেয়ের মধ্যে সবার ছোট যে মেয়ে তার সঙ্গে বঙ্গবন্ধুর বাবার বিবাহ দেন এবং তার আব্দুল মজিদের সমস্ত সম্পদ বঙ্গবন্ধুর মাকে লিখে দিয়ে দেন এবং বঙ্গবন্ধুর দাদার নাম ছিল শেখ আব্দুল হামিদ। বঙ্গবন্ধুর দাদা হঠাৎ মৃত্যুবরণ করেন এবং বঙ্গবন্ধুর যে চাচা থাকেন তিনিও এন্ট্রান্স পাশ করে মারা যান। তখন বঙ্গবন্ধুর বাবা এন্ট্রান্স পড়তেন। আরেকটা বলা হচ্ছে বঙ্গবন্ধু তাহলে দাদা, বড় দাদা, বঙ্গবন্ধুর ছোট দাদাও কি ছিলেন? বঙ্গবন্ধু ছোট দাদা ছিলেন। বঙ্গবন্ধু ছোট দাদার নাম ছিল শেখ আব্দুর রশিদ। তিনি ইংরেজদের দেয়া খান সাহেব উপাধি পান। তাহলে আব্দুর রশিদ বঙ্গবন্ধুর ছোট দাদা, তিনি বঙ্গবন্ধু ছোট দাদার নাম শেখ আব্দুর রশিদ। তিনি পরে ইংরেজদের দেওয়া খান সাহেব উপাধি পান। জনগণ তাকে খান সাহেব বলেই জানতেন। বঙ্গবন্ধুর আব্বার অবস্থা কিছু পরিবর্তিত হলেও 2 চাচা ফুফুদের বিবাহ সমস্ত কিছু তার মাথার উপর এসে পড়ল। বাধ্য হয়ে তিনি লেখাপড়া ছেড়ে চাকরির অন্বেষণে বের হলেন এবং তখনকার দিনে মুসলিমদের চাকরি পাওয়া অনেক বেশি কঠিন ছিল, অনেক বেশি দুষ্কর ছিল। শেষ পর্যন্ত তিনি দেওয়ানি আদালতে একটা চাকরি পান এবং শেষে তিনি সেরেস্তাদার পর্যন্ত হয়েছিলেন। বঙ্গবন্ধু যেদিন ম্যাট্রিক পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন সেদিনই তার বাবা পেনশন নিয়ে বাসাতে চলে আসেন। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি তিনি নিজেই বলেছেন একটি ঘটনা লেখা দরকার, নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। রেনুর বাবা মারা যাবার পর ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে, কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের 2 বোনকে লিখে দিয়ে যাব। রেনুর দাদা আমার আব্বার চাচা ছিলেন। মুরব্বীদের হুকুম মানার জন্যই রেনুর সঙ্গে বঙ্গবন্ধুর বিবাহ দেওয়া হয় এবং যখন বিবাহ দেওয়া হয় তখন বঙ্গবন্ধুর বয়স ছিল 12-13 বছর এবং রেনুর বয়স কত ছিল? মাত্র 3 বছর। বঙ্গবন্ধুর সহধর্মিণী রেনুর বয়স ছিল মাত্র 3 বছর। এবং একটি বিষয় দেখেন, যখন বঙ্গবন্ধুর সহধর্মিণী যখন 5 বছর বয়স তখন তার মা মারা যান। তাহলে প্রথমে তার বাবা মারা গিয়েছেন, মাত্র 5 বছর বয়সে তার মা মারা গেলেন এবং তারপর তার কে ছিল? শুধুমাত্র দাদা ছিল এবং দাদাও মাত্র 7 বছর বয়সে মারা যান। এরপর কি হয়? তারপরে বঙ্গবন্ধুর সহধর্মিণী রেনু বঙ্গবন্ধুর মার কাছে চলে আসেন এবং বঙ্গবন্ধুর ভাই বোনদের সঙ্গেই রেনু বড় হয়। আর রেনুর যে বড় বোন থাকে সে বড় বোন বঙ্গবন্ধুর আরেক চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় এবং তারা তাদের শ্বশুর বাড়িতেই বসবাস করে, কেননা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু সহধর্মিণী কোনো বাড়ির দরকার ছিল না, কারণ তাদের তো অলরেডি বাড়ি ছিল এবং বঙ্গবন্ধুর ঘর এবং রেনুদের ঘর পাশাপাশি ছিল, মাত্র মাঝখানে 2 হাতের ব্যবধান। এরপরে তিনি বলছেন, বঙ্গবন্ধু লিখছেন যে অন্যান্য ঘটনা আমার জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পাঠ কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করলাম এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।